মাছরাঙা দেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাবরিনা হাসনাত। অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলীর তীরে। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। নির্বাচন সামনে রেখে চট্টগ্রামের সরব বিএনপির সিনিয়র নেতাদের সন্তানরা নতুন দৃষ্টিভঙ্গির ইতিবাচক রাজনীতির প্রতিশ্রুতি। এবং গাজীপুরের ভোগড়া থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে আংশিক চালু, সিএনজি, অটোরিকশা এবং মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলীর তীরে। সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ঘিরে চট্টগ্রামে বিভিন্ন সংসদীয় আসন ঘিরে সবচেয়ে বেশি সরব বিএনপির সিনিয়র নেতাদের সন্তানেরা। পুরনো ধ্যান ধারণা থেকে বেরিয়ে এসে নতুন দৃষ্টিভঙ্গির ইতিবাচক রাজনীতির কথা বলছেন তারা। নাজমুল সাদিকের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সঞ্জীব দেবাবু। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসিরউদ্দিন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব পালন করেছিলেন, ছিলেন মন্ত্রীও। তার সন্তান ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বর্তমানে বিএনপি চট্টগ্রাম বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক। দলের সেবামূলক কাজে নিবেদিত থাকার পাশাপাশি কাজ করছেন নিজ নির্বাচনী এলাকা হাটহাজারীতে দলীয় নেতাকর্মীদের সংগঠিত করতে। চট্টগ্রাম বিভাগের নেতাকর্মীদের উজ্জীবিত রাখতেও ব্যস্ত সময় পার করছেন। চট্টগ্রামে 16টি নির্বাচনী আসনের মধ্যে হয়তো হাটহাজারীতেই সর্বাধিক কেন্দ্রীয় কর্মসূচি, স্থানীয় কর্মসূচি পালিত হয়েছে। আমার দলের সর্বস্তরের নেতাকর্মীও চায় যেন আমাদের যে কষ্টটা 17 বছরের, সেটির একটি মূল্যায়ন আমরা পাই। দল কাকে ওখান থেকে যোগ্য মনে করবেন বা মনোনয়ন দেবেন একান্ত দলের ব্যাপার, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এখান থেকে অবশ্যই মনোনয়ন চাইব। আমি গতবারও চেয়েছিলাম এবং আমাকে প্রাথমিক চিঠিও দেওয়া হয়েছিল। বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন আব্দুল্লাহ আল নোমান, ছিলেন বীর মুক্তিযোদ্ধা এবং মন্ত্রী। তার সন্তান জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সভাপতি সাইদ আল নোমান বিদেশে উচ্চশিক্ষার পাঠ শেষে চট্টগ্রামে ফিরে গড়েছেন বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম 10 আসনের বিভিন্ন ওয়ার্ডে নানা কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি ঐক্যবদ্ধ করছেন তরুণদের। আমি শিক্ষা সেবা নিয়েছিলাম, আছি। আমি রাজনীতিকে সমাজসেবার সমার্থক মনে করি। মানুষের পাশে থাকাটা আমি যেন করে যেতে পারি, সেজন্য শুধু দোয়া চাই। নির্বাচনের সিদ্ধান্ত নেবে জনগণ এবং দল। ইনশাল্লাহ সেই জনগণ এবং দল যদি চায়, আমরা তো মানুষের কাজেই এখনও নিয়োজিত আছি, ছিলাম, সামনেও থাকবো, সেটা যে ক্যাপাসিটি থেকেই হোক। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম 11 আসনের সংসদ সদস্য ছিলেন, মন্ত্রীর দায়িত্ব সামলেছেন। এই মুহূর্তে দলের অন্যতম নীতি নির্ধারক। শেখ হাসিনার পরবর্তী বাংলাদেশ কি হবে? তার সন্তান বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল মাহমুদ চৌধুরী দলের তরুণ নেতৃত্বকে সংগঠিত করার পাশাপাশি বিভিন্ন কার্যক্রম ছড়িয়ে দিতে ওয়ার্ডে ওয়ার্ডে কাজ করছেন। নির্বাচন করব কি করব না, এই ব্যাপারে খুব বেশি চিন্তাটা করি না, ফোকাসড হয় এলাকা ভিত্তিক কাজ। আর আমি লাস্ট ধরেন 10-12 বছর ধরে যে কাজটা করছি, এলাকার তৃণমূলের সাথে সম্পৃক্ত থেকে কাজগুলো করার চেষ্টা করছি। একটা হলো নিজেদের মানুষগুলোকে, আমাদের এলাকার মানুষের সমস্যাগুলোকে বোঝা, কর্মীদের সাথে সম্পৃক্ত, অবশ্য নিজেদের কর্মীদেরকে বোঝার একটা বিষয় থাকে। আপনারা জানেন গত 14-15-16 বছর ধরে কিন্তু তারা একদম নির্যাতন নিপীড়নের মধ্যে ছিল। কাজে আমার একটা মূল কাজ ছিল কিন্তু তাদের পাশে দাঁড়ানো। তরুণ নেতৃত্বের হাত ধরে এগিয়ে যাবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা চট্টগ্রামবাসীর। নাজমুল সাদিকি, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম। রোহিঙ্গা ইস্যুতে কক্সবাজারে শুরু হয়েছে 3 দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। এতে যোগ দিয়েছেন 40 দেশের প্রতিনিধিরা। সম্মেলনে অংশ নিতে কাল কক্সবাজার যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আন্তর্জাতিক সম্মেলন এবং প্রধান উপদেষ্টার আগমন ঘিরে সতর্ক অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আগামী 30 সেপ্টেম্বর সবচেয়ে বড় সম্মেলনটি হবে জাতিসংঘে। সেখানে 170টি দেশ অংশ নেবে বলে আশা করা হচ্ছে। তারপর কাতারের দোহাতে আরেকটি বড় সম্মেলন আয়োজন করা হবে। বিএসসি প্রকৌশলীদের 3 দফা দাবি বাস্তবায়নে ক্লাস বর্জন এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ এবং সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী অধিকার আন্দোলন চুয়েট।
দুপুর 1:30টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে চট্টগ্রাম কাপ্তাই মহাসড়ক অবরোধ করে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা। এর আগে প্রতিটি হল এবং বিভাগের সামনে তারা বিক্ষোভ মিছিল করেন। বিএসসি ডিগ্রি ছাড়া প্রকৌশলী পদবি ব্যবহার করতে না পারা সহ 3 দফা দাবিতে প্রকৌশলী অধিকার আন্দোলন 24, 25 এবং 26 আগস্ট বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েট সহ সকল প্রকৌশল ডিগ্রি প্রদানকারী বিশ্ববিদ্যালয় এবং ইঞ্জিনিয়ারিং কলেজে ক্লাস এবং পরীক্ষা বর্জন কর্মসূচির ঘোষণা দেয়। এই কর্মসূচির সাথে একাত্মতা জানিয়েই আজ বিক্ষোভ হয় চুয়েটে। চট্টগ্রামে হয়ে গেল রবীন্দ্র নজরুল স্মরণ উৎসব। এতে রবীন্দ্রনাথ এবং কাজী নজরুলের নানা বৈচিত্র্যের অর্ধশত গান পরিবেশিত হয়। চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন সঙ্গীত ভবনের উদ্যোগে ও আলিয়াস ফ্রান্সিস চট্টগ্রামের সহযোগিতায় অনুষ্ঠিত 2 দিনের আয়োজনে প্রথম দিন রবীন্দ্রনাথের বিভিন্ন পর্যায়ের গান দিয়ে সাজানো হয় রবীন্দ্র পর্ব। দ্বিতীয় দিনের আয়োজনে স্থান পায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বাণী সুরে নানান ধারার গান। 22 ও 23 আগস্ট অনুষ্ঠিত হয় এই স্মরণ উৎসব। অভয় আশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি, এই প্রতিবাদে খাগড়াছড়িতে শেষ হলো মৎস্য সপ্তাহ। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাছ সংক্রান্ত বিষয়ের উপরে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের শিক্ষা উপকরণ দিয়ে পুরস্কৃত করা হয়। পরে ত্রিপুরা, চাকমা ও মারমা শিশুশিল্পীরা জাতিগত ঐতিহ্যবাহী নৃত্য ও গান পরিবেশন করেন। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা ডক্টর রাজু আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এবং পৌর প্রশাসক নাজমুনারা সুলতানা এবং অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান। গাজীপুরের ভোগড়া থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের প্রথম ধাপে 18 কিলোমিটার অংশ খুলে দেওয়া হয়েছে। সকালে এর উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যানজট কমাতে ও পণ্য পরিবহনে গতি বাড়াতে 2022 সালের মে মাসে 48 কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ শুরু হয়। গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত প্রথম ধাপে 18 কিলোমিটার অংশ যান চলাচলের জন্য খুলে দেয়া হয় আজ। সকালে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এ সময় তিনি বিদেশি নির্ভরতা কমিয়ে দেশে দক্ষ প্রকৌশলী তৈরির কথা বলেন। আর কতকাল বাইরে থেকে লোক এসে আমাদের সড়ক বানিয়ে দিয়ে যাবে, আর কতকাল আমাদের দেশ বাইরে থেকে লোক এসে আমাদের সেতু বানিয়ে দিয়ে যাবে। তাহলে আমাদের এত ইঞ্জিনিয়ার থেকে লাভ কি, আমাদের এত প্রকৌশলী থেকে লাভ কি? তো ওই জন্য যে প্রকৌশলীদেরকে কিন্তু দায়িত্ব পালন করতে হবে। নিরাপত্তা ও পণ্য পরিবহনের গতি নিশ্চিত করতে এক্সপ্রেসওয়েতে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এই অংশে কোনো ইউটার্ন নেই বলে জানান চিফ অপারেটিং অফিসার। মানুষ যে কষ্ট ভোগ করতো এই সড়ক না হওয়ার কারণে এই 18 কিলোমিটার চালু হওয়ার পর এটা তো সম্পূর্ণ সুবিধা পাবেই। তারা এইখান থেকে মদনপুর পর্যন্ত আগে যেখানে 4, 5, 7 ঘন্টা লাগতো এখন মাত্র 40 মিনিটে যেতে পারবে। আর এই 18 কিলোমিটার মাত্র 20 মিনিটের মধ্যে তারা কাঞ্চন পর্যন্ত পৌঁছে যেতে পারবে। আগে যে রাস্তাটা ছিল এটা অনেক জ্যাম, আর এখন যে রাস্তাটা চালু করলো এটা আমরা শর্টকাটে যেতে পারবো, গন্তব্যস্থানে আমরা আসতে পারবো। তো রাস্তা ক্লিয়ার এবং যানজট নেই, অনেক সুবিধা। অনেক সরকারি যাওয়া যাবে, 2-2.5 ঘন্টা লাগতো, এখন আধা ঘন্টার ভিতরে যাওয়া যাবে। পুরোপুরি চালু হলে দেশের উত্তরাঞ্চলের সাথে একটি বিকল্প রুট হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই এক্সপ্রেসওয়ে, জানান প্রকল্প সংশ্লিষ্টরা। পুরো এক্সপ্রেসওয়ে হস্তান্তরের সময়সীমা 2026 সালের জুনে। ফারদিন ফেরদৌস, মাছরাঙা সংবাদ, গাজীপুর। মৌসুমী বায়ুর প্রভাবে দেশে বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে। আগামী 48 ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বঙ্গোপসাগরে মৌসুমী বায়ুর প্রভাবে উপকূলীয় সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। ফলে গত 8 দিন ধরে বন্ধ ভোলার ইলিশা, লক্ষ্মীপুর, দৌলত খান, আলেকজান্ডার সহ 10টি নৌরুটে লঞ্চ ও সি ট্রাক চলাচল। ফলে দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ। চট্টগ্রামের উদ্দেশ্যে এদিকে আসছি, চট্টগ্রাম যাব।
তো আইসা দেখি যে লঞ্চটা সব বন্ধ। রাত্র 1টা বাজে আমরা ঘাটে আসছি, আসার পরে এই ফেরি ছাড়ছে 3:30 বাজে, এখন বাজে পড়াই 8:30টার উপরে। তা আমাদের পড়াই 5 ঘন্টা 5.5 ঘন্টার মতন লাগছে, আমাদের অনেক কষ্ট হইতে আসছে। গতরাতের বৃষ্টিতে যশোরের মনিরামপুর, কেশবপুর, অভয়নগর ও চিকরগাছা উপজেলার জলাবদ্ধতা পরিস্থিতির অবনতি হয়েছে। বিপদসীমার কাছাকাছি রয়েছে কপোতাক্ষ ও মুক্তেশ্বরী নদীর পানি। রোজগার কমে যাওয়ায় নিম্নবিত্ত পরিবারগুলোতে দেখা দিয়েছে খাদ্য সংকট, পশুখাদ্যেরও সংকট তীব্র। ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন জলাবদ্ধ থাকলেও প্রয়োজনীয় সহায়তা পাচ্ছেন না তারা। আপনারা আমাদের একটু রাস্তা করে দেন, তাছাড়া আপনাদের কাছে আমাদের কোনো দাবি নেই। এখন আমরা বেরোতেই পারছি না পানির জন্য, এখন আমাদের পানিতে বাড়ি ডুবে গেছে, এখন ঘরের মধ্যেই থাকতে হচ্ছে, বাইরে বেরোনোর কোনো নেই, বাচ্চা কাচ্চা নিয়ে খুব সমস্যা আছে। গত রাত থেকে আজ সকাল পর্যন্ত নোয়াখালীতে 53 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কয়েকদিন ধরে থেমে থেমে মাঝারি ও ভারী বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধ এলাকাগুলোতে ফের পরিস্থিতি অবনতি হয়েছে। বেড়েছে মানুষের ভোগান্তি। প্রায় 2 মাস পানিতে ডুবে থাকায় রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে, ভেঙে পড়েছে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা। এদিকে পদ্মা নদীর পানি কিছুটা কমলেও রাজবাড়ীর সদর, গোয়ালন্দ ও কালুখালী উপজেলায় নদী তীরবর্তী চরাঞ্চলে এখনো পানি রয়েছে। তলিয়ে আছে ফসলি জমি, দেখা দিয়েছে গোখাদ্য সংকট। বন্যা নিয়ন্ত্রণ ও পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, বেশিরভাগ নদ নদীর পানি কমলেও ফেনী, মুহুরী, হালদা ও সাঙ্গু নদীর পানি বাড়তে পারে। এতে চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, নোয়াখালী ও লক্ষ্মীপুরের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। হাসান মেহেদী, মাছরাঙা নিউজ ডেস্ক। পাবনা সদর উপজেলার গয়েশপুরের ইসলামপুরে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মেহেদী মাসুদ পাভেল মোল্লা নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। গুরুতর আহত ইমরান সজীব মোল্লা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নিহত পাভেল ইসলামপুর গ্রামের মৃত মুসলিম মাস্টারের ছেলে এবং গয়েশপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, গতরাতে পূর্ব বিরোধের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের সন্ত্রাসীরা তাদের কুপিয়ে জখম করে। পরে আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক পাভেলকে মৃত ঘোষণা করেন। বাগেরহাটে সংসদীয় আসন বিভাজনের প্রতিবাদে জেলা জুড়ে চলছে সর্বাত্মক অবরোধ। ভোর 5টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলে এই কর্মসূচি। এর ফলে সড়ক এবং নৌপথে সব ধরনের যান চলাচল এবং ইপিজেড, শিল্প কলকারখানা, শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট, খেয়া ও ফেরি পারাপার বন্ধ রয়েছে। আসন পুনর্বহালের দাবিতে কাটাখালী, নওয়াপাড়া, দিগরাজ, সাইনবোর্ড, মোল্লারহাট, ফকিরহাট সহ বেশ কয়েকটি পয়েন্টে ব্যারিকেড দিয়ে চলছে সর্বদলীয় সর্বাত্মক অবরোধ। সড়কপথে মোংলা বন্দরের পণ্য পরিবহনও বন্ধ রয়েছে। গাইবান্ধায় রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নে গণসংযোগ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। দুপুরে বিএনপির কেন্দ্রীয় নেতা আনিসুজ্জামান খান বাবুর নেতৃত্বে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় দলটির নেতাকর্মীরা সদর ডেভিড কোং পাড়া থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর শহীদ মিনার চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বক্তারা বলেন, রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য 31 দফা বাস্তবায়ন জরুরি। এদিকে গতকাল জামালপুরের জেলা বিএনপির সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান টুকু বলেছেন, পিআর পদ্ধতি নিয়ে বাংলাদেশের মানুষ অবগত নয়। এই পদ্ধতিতে নির্বাচন দেশের মানুষ মেনে নেবে না। গত 30 বছর ধরে বিদ্যুৎহীন চাঁপাইনবাবগঞ্জের কালীনগরের বাগানপাড়া গ্রামের বাসিন্দারা। বিদ্যুৎ না থাকায় এই গ্রামের 120টি পরিবার আধুনিক সব সুবিধা থেকে বঞ্চিত। জনপ্রতিনিধিদের ভুয়া আশ্বাস আর নীতিমালার বেড়াজালে পিছিয়ে আছেন তারা। চাঁপাইনবাবগঞ্জ রিপোর্টার ডাব্লিউ কুমার ঘোষের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এটি দেখে মনে হতে পারে যে 90 দশকের লোডশেডিং এর দৃশ্য, তবে এটি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের বাগানপাড়া গ্রামের নিত্যদিনের চিত্র। গত 30 বছর ধরে কুপির আলোয় গ্রামের অন্ধকার নিবারণ করছে। নদী ভাঙনে সবকিছু হারিয়ে এই বাগানের মধ্যে বসতি স্থাপন করে বাগানপাড়া গ্রামের 120টি পরিবার। দিনে দিনে জনসংখ্যা বেড়েছে, কিন্তু আসেনি বিদ্যুৎ সংযোগ। তাই সূর্য ডোবার পর এখানে তৈরি হয় ভুতুরে পরিবেশের। অন্ধকারে হ্যারিকেন বা কুপির টিমটিমে আলো গ্রামবাসীর একমাত্র ভরসা। বাগানবাসী গেলে তারা তামাশা করছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা দেখাচ্ছে যে চলে যাচ্ছে ইউনোর কাছে, ইউনো বলছে যে না চলে যাও জিএম এর কাছে, জিএম বলছে ঠিক আছে দেখছি। লাইট বলছে আমরা গ্রাম থেকে দিয়ে আসি, ওর থেকে বা
কাহারি বাড়ি থেকে এভাবে আমরা দিয়ে নিয়ে আসি। ছেলে মেয়ে নিয়ে অসুবিধা, গরমের সময় অসুবিধা, পানির অসুবিধা। আমরা কারেন্ট না থাকার কারণে আমরা রাতের বেলায় তেমন মোমবাতিতে তেমন মানে পড়ালেখা করতে পারছি না। ট্যাক্স দিই, সবকিছু দিই। বোর্ডে একটা কার্ড করতে গেলে তো ছেলে পিলাকে দেওয়া লাগে কার্ডের টাকা, তো সবকিছু হারা দিতে পারছি, তো এটাই কেন আমরা পাই না কেন? আমরা যে একটা ব্যবসা করব বা একটা অটো কিনবো, আমরা বিদ্যুতের জন্য কিছু কিনতে পারছি না। ফ্রিল্যান্সিং এর কাজ করি, তো আমার এখানে মোবাইল চার্জার, ল্যাপটপ চার্জ করতে বাইরে যেতে হয়। অনুসন্ধানে জানা যায় জনপ্রতিনিধিদের ভুয়া আশ্বাস, জমির মালিকদের বাধা আর বিদ্যুৎ বিভাগের নীতিমালার বেড়াজাল বিদ্যুৎহীনতার মূল কারণ। তবে জনপ্রতিনিধিরা বলছে বিদ্যুৎ বিভাগের উদাসীনতার জন্য তারা ব্যর্থ। আর বিদ্যুৎ কর্মকর্তারা বলছে সরকারি অনুমোদন পেলে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। জিএম বলছে যে এর আগে তো এখানে বিদ্যুৎ হওয়ার কথা ছিল, এখানে বিদ্যুৎ আমাকে পোল করতে দেয়নি। আমি বললাম স্যার বিগত দিনে যা হয়েছে আমি থাকি আপনাকে পোল করতে দেবো, আমরা শুধু আমাকে এটা ব্যবস্থা করে দাও। উনি বলছে ঠিক আছে, আমরা ঢাকা পাঠাচ্ছি, ঢাকা থেকে ঘুরে আসলে আমরা এখানে বিদ্যুৎ দেবো। কিন্তু অনেক তালবাহানা। আমাদের বিভিন্ন এলাকায় যে 1 কোটি 2 কোটি লাইন নির্মাণের মাধ্যমে 1-2টি পরিবারে বিদ্যুতের প্রয়োজন, সেগুলো আমরা নিজস্ব অর্থে করে যাচ্ছি। আর এ ধরনের বড় লাইন করার ক্ষেত্রে প্রকল্প প্রয়োজন। বর্তমানে আমাদের এখানে কোনো প্রকল্প চালু নাই। 30 বছরের অন্ধকার জীবনের অবসান হতে পারে শুধুমাত্র বিদ্যুৎ সংযোগের মাধ্যমে। গ্রামবাসীর বিশ্বাস, সকল বাধা পেরিয়ে বাগানপাড়া গ্রামে একদিন আলো আসবে। মাছরাঙা, নিউজ ডেস্ক। দর্শক, কিছুক্ষণ আগে চাঁপাইনবাবগঞ্জ থেকে বিদ্যুৎহীন গ্রামের সবশেষ খবর জানিয়েছেন আমাদের জেলা রিপোর্টার ডাব্লিউ কুমার ঘোষ। বিদ্যুৎ সংযোগ না থাকার কারণে যে আধুনিকতার সাথে যে বিশ্ব যখন এগিয়ে যাচ্ছে, বিশেষ করে ইন্টারনেট ও অনলাইনের সুবিধা থেকে এই গ্রামের ছেলেমেয়েরা বঞ্চিত হচ্ছে। ইতিমধ্যেই জনপ্রতিনিধি এবং পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ আশ্বাস দিলেও বাস্তবে রূপ পায়নি এখনো 120 পরিবারের বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য ইতিমধ্যেই পল্লী বিদ্যুৎ বিভাগের জেনারেল ম্যানেজার বলেছেন দ্রুততার সাথে বিদ্যুৎ সংযোগের বিষয়টি উনি দেখছেন বলে আমাদেরকে জানিয়েছেন। প্রায় 4.5 মাস পর যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। গতকাল বিকেলে 2 চালানে 421 মেট্রিক টন চাল বন্দরে ঢোকে, কিন্তু কাগজপত্রের জটিলতার কারণে আজ তা খালাস হয়। বেনাপোল থেকে খালাস করা চাল ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান আমদানিকারকরা। ভারত থেকে চাল আসায় 2-1 দিনের মধ্যে বাজারে চালের দাম কমবে বলে জানান তারা। স্বাস্থ্য পরীক্ষার বাড়তি ফি আদায় সহ নানা অনিয়মে লালমনিরহাট জেলা সদরে 250 শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। অভিযোগ রয়েছে 4র্থ শ্রেণীর কর্মচারী, কম্পাউন্ডার, এমনকি বহিরাগত ব্যক্তিরাও এই হাসপাতালে রোগী দেখে ব্যবস্থাপত্র দেন। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। হাসপাতালের কর্মচারীরা দেখছেন রোগী, দিচ্ছেন ব্যবস্থাপত্র। অভিযোগ ভুক্তভোগী রোগীদের। তাদের মতে এখন ভোগান্তির অপর নাম লালমনিরহাট 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল। হাসপাতালের 213 নম্বর রুমে শিশু রোগী দেখা হয়। একজন শিশু বিশেষজ্ঞ অথবা মেডিকেল অফিসারের এখানে রোগী দেখার কথা থাকলেও রোগী দেখছেন আবির নামে একজন উপসহকারী মেডিকেল অফিসার এবং রাসেল ও রাশেদ নামে আরো 2 জন বহিরাগত, যারা হাসপাতাল কেন্দ্রিক বিভিন্ন সিন্ডিকেটের অংশ। আমরা তপন স্যারকে দেখাইতে আসছি, উনি ছিল না জন্য দেখি যে এখানে সবাই দেখাচ্ছে, আর পরে শুনলাম ইনি শিশু বিশেষজ্ঞ নয়। 217 নম্বর রুমে দেখা হয় নারী রোগী। এখানে নিয়মিত রোগী দেখেন ইউনানি মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি 4 দিনের ছুটিতে থাকায় ওই রুমে রোগী দেখছেন কম্পাউন্ডার বুলবুল আহমেদ ও 4র্থ শ্রেণীর কর্মচারী সাইফুল ইসলাম। তারা অন্য চিকিৎসকের ওষুধের নাম লেখা সিল ব্যবহার করছেন। তারা আজকে ডাক্তারি দেখতেছি বসছে, ওরা আগে ওষুধ দিত কর্মচারী, ওরা আজকে প্রেসক্রিপশন লেখিয়ে ওষুধ দিতেছে। আসল ডাক্তার যে সে নাই, কর্মচারীরা দেখবেন নাকছে, তা নতুন আমরা সিরিয়াল ধরে যাইতেছি, তা আমাকে দিতেছে না। মনে কয় 19 নম্বরে যাইতে কয়, 19 নম্বরে গেলে খালি গ্যাসের ট্যাবলেট নেখে দেয়, অ্যালার্জির জন্য অসুস্থ হলে কিছুই দেয় না। এছাড়াও রোগীদের অভিযোগ হাসপাতালের প্যাথোলজি বিভাগে পরীক্ষা নিরীক্ষার জন্য নির্ধারিত ফি জমা দিয়েও রিপোর্ট দেওয়ার সময় অতিরিক্ত টাকা আদায় করছেন দায়িত্বরতরা। ডিজিটাল
জমা নিয়ে আমাকে বলতেছে এখানে 30 টাকা দেন। তা আমি বলছি যে কিসের টাকা? কয় এটা দিতে হবে, না দিলে আপনার জমা নিব না, মানে আমাদেরকে হুমকি দেয়। তারপর আমি যখন দিতে চাচ্ছি না, উনি আমার রিসিপ্টটাই জমা নেয় না। তারপর টাকা দিছি, তারপর রিসিপ্ট নিচ্ছে। প্রতিটা রুগীর কাছ থেকে আমাদের কাছ থেকে 30 থেকে 50 টাকা করে নিচ্ছে। আর এক্স-রে রুমে সেম অবস্থা। রুগীদেরকে বললাম না, বলি যে আপা আপনি কাজটা আমরা কষ্ট করে করি, এগুলো রেডিশন পাওয়া এটা খাই আমাদের কাছে আর 20 টাকা 30 টাকা দেন, এই কথা আমরা বললে চাই না। যদি খুশি হয়ে যান দেন, এই কথা আমি আবার বলি। ওখানে অন্য কোনো কর্মচারী ওষুধ লিখতেছে কিনা সেটা আমি অবগত নই। ওখানে যদি কেউ অতিরিক্ত ফি নিয়ে থাকে, সেটা সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে আপনারা তার মাধ্যমে জানান, আমরা অবশ্যই ব্যবস্থা নেব। শিশু বিশেষজ্ঞ একজন, আমার সার্জারি বিশেষজ্ঞ একজন। এরা কিন্তু সার্জারি বিশেষজ্ঞ সকালে এসে রাউন্ড দেয়, রাউন্ড দেওয়ার পর ওটি করে, তারপরে হয়তো যে আউটডোরে বসতেছে। শিশুর ডাক্তার আমার এখানে সকালে এসে রাউন্ড দেয়, রাউন্ড দেওয়ার পর 2টা ওয়ার্ড রাউন্ড দিতে হয়, শিশু ওয়ার্ড, স্কানু। রাউন্ড দেওয়ার পর তারপরে যা বহির্বিভাগে বসতে হয়। তো কাজেই তারা শিডিউল সবসময় তো ওখানে মেনটেন করতে পারবে না। দ্রুত হাসপাতালটিতে স্বাস্থ্যসেবা নিশ্চিতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন রোগীরা। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু, হল সংসদ, সিনেট এবং ছাত্র প্রতিনিধি নির্বাচন সামনে রেখে মনোনয়ন ফর্ম সংগ্রহ শুরু হয়েছে। সকাল 10টায় রাকসু কোষাধ্যক্ষ ভবনে প্রধান রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি এবং হল সংসদের জন্য হল অফিস থেকে ফর্ম সংগ্রহ শুরু হয়। কেন্দ্রীয় সংসদে 25টি পদের মধ্যে 23টি এবং সিনেটে ছাত্র প্রতিনিধির 5টি এবং হল সংসদে 17টির মধ্যে 15টি পদে নির্বাচন হবে। মনোনয়ন বিতরণ চলবে 26শে আগস্ট বিকেল 4টা পর্যন্ত। 28শে আগস্ট মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ দিন। আগামী 15 সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় সংসদ, সিনেট এবং হল সংসদের নির্বাচন হবে। পটুয়াখালীর বাউফল এবং কলাপাড়ায় উপজেলায় এক রাতে 5 বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বাউফলে গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে, আহত হয়েছে আরও একজন। পুলিশ এবং স্থানীয়রা জানান, বাউফলের আদাবাড়িয়া এলাকার বাসিন্দা খলিল হাওলাদার এবং আজহার জমাদ্দারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। বাড়ির লোকজনদের মারধর করে নগদ টাকা এবং স্বর্ণ লুট করে নিয়ে যায়। তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে 2 ডাকাতকে ধরে গণপিটুনি দেয়। এতে একজন মারা যায়। নিহত উজ্জ্বল মোল্লা কনকদিয়া ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। একই রাতে কলাপাড়ায় উপজেলায় 3 বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। গাইবান্ধার সাঘাটার কচুয়া ইউনিয়নের 3টি গ্রামে পারিবারিক কবরস্থান থেকে গত 3 দিনে 30টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে এই এলাকায় বৃষ্টিপাত হওয়ার সুযোগে রাতের আধারে কচুয়া, সর্দারপাড়া সহ পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন কবরস্থান কঙ্কাল চুরির ঘটনা ঘটে। খোঁজ নিয়ে জানা যায় 30টির মতো কঙ্কাল চুরি হয়েছে। কঙ্কাল চুরি হওয়ায় অনেকটা মর্মাহত নিহতদের স্বজনরা। সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানায়, এ ব্যাপারে তাদের কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ এলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের সরব বিএনপির সিনিয়র নেতাদের সন্তানরা নতুন দৃষ্টিভঙ্গির ইতিবাচক রাজনীতির প্রতিশ্রুতি। গাজীপুরের ভোগড়া থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে আংশিক চালু। সিএনজি, অটোরিকশা এবং মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ। এবং মৌসুমী বায়ুর প্রভাবে দেশে বিভিন্ন স্থানে বৃষ্টি। ভোলা থেকে 10 নং রুটে লঞ্চ ও সি ট্রাক চলাচল বন্ধ। যশোর, নোয়াখালীতে জলাবদ্ধতা পরিস্থিতির অবনতি। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ।